আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সাউন্ড শোনা যাচ্ছে কিনা, এভরিথিং ওকে? একটু কমেন্টে জানান। এভরিথিং ওকে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর আপনাদের সাথে দেখা। ওই যে আপনারা অনেকে বলতেছিলেন যে আমরা তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। তাড়াতাড়ি শেষ করার জন্য এই জন্য একটা গ্যাপ দিলাম আপনাদেরকে, বিশাল বড় একটা বাংলার গ্যাপ দিলাম। এর মধ্যে আসলে কে কতটুক পড়া শেষ করছেন সেটা হচ্ছে কথা। বুঝতে পারছেন? এর মধ্যেও যারা পড়া শেষ করেন নাই তাদের আসলে কিছু বলার নেই আর কি। আমার বিশ্বাস যে এর মধ্যে আপনারা মানে হচ্ছে 60%ই হচ্ছে বাংলা ক্লাসগুলার রিভিশন দেন নাই। আমার বিশ্বাস। কেউ কি দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। হুম, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, হ্যাঁ, অনেকদিন পর। হুম, ওয়ালাইকুম আসসালাম। হুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা এই ক্লাসটা হচ্ছে একবার নিছিলাম, আমরা একবারে মানে ওরা ফ্রি ক্লাস ছিল আর কি। তো যেহেতু কোর্স শুরু হওয়ার আগে ক্লাসটা নেওয়া হয়েছিল, তাই আবার ওইটা আবার রিপিট নিচ্ছি আপনাদের কাছ থেকে। এই ক্লাসটার পরে আমাদের লিটারেচারের ক্লাসগুলো শুরু হবে। তারপর কিছু কোশ্চেন সলভ কিছু ক্লাস হবে। এরপর হচ্ছে আমাদের শেষ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই টাইপের। হ্যাঁ, শুরু করি আমরা। আগে বলেন, বাংলা যা পড়াইছি, গ্রামার বা যে যা কিছু পড়াইছে, আপনারা রিভিশন টিভিশন দিছেন বা পড়ছেন ঠিক মতো বাসায় বা বাড়িতে? নাকি মানে যে টিচার ক্লাস নেয় না পরে ওনার পড়াটাও আর পড়েন না? অনেক অল্প পড়া হয়েছে বাংলা, মানে বাংলাটা আসলে ওরকম পড়া হয়নি যেহেতু নিয়মিত ক্লাস দেওয়া হয় না। টুকটাক সবগুলোই পড়তেছেন, আচ্ছা ভালো কথা। কালকের এক্সাম নিয়ে হতাশ হতাশ আর কিছু নেই, ওখানে একটু সফটওয়্যার একটু প্রবলেম আসছে। শুরু করি আমরা। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমাদের সন্ধি নিয়ে আলোচনা। আচ্ছা, সন্ধি জিনিসটা কি আমরা সবাই জানি। সন্ধি জিনিসটা কি আমাদের যদি সন্ধির সংজ্ঞা দেওয়া হয়, আমরা সংজ্ঞাটা আসলে এভাবে দিই যে উচ্চারণের সুবিধার্থে ধ্বনির সাথে ধ্বনির মিলনকে সন্ধি বলে, ঠিক না? এই সংজ্ঞাটা এরকম না যে উচ্চারণের সুবিধার্থে সুবিধার্থে ধ্বনির সাথে ধ্বনির মিলন, এটাই তো। ধ্বনির সাথে ধ্বনির মিলন, এইটাকে কি বলে? সন্ধি বলে না? উচ্চারণের সুবিধার্থে ধ্বনির সাথে ধ্বনির মিলনকেই সন্ধি বলে। আমরা সবাই জানি সন্ধি হচ্ছে কি, কি উচ্চারণ বা মানে ধ্বনি তত্ত্বের একটা পার্ট, আমরা সবাই জানি। আর সন্ধির মূল উদ্দেশ্যটা হচ্ছে উচ্চারণের সুবিধা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমি কি শুধু উচ্চারণের সুবিধাটা ঠিক করলেই হবে, নাকি আসলে এখানে অন্য কিছু আছে, বা এই কোশ্চেন মানে এই সংজ্ঞাটা পুরোপুরি কমপ্লিট কিনা, আমরা এটা একটু দেখব। এটা দেখার জন্য আমরা প্রথমেই বলেন তো এই সন্ধিটা কি হবে? নীলাচল এই শব্দটা সন্ধি বিচ্ছেদ কি হবে, কে বলতে পারবে? নীলাচল একেবারে সহজ, বলেন। আচ্ছা, অনেকে লিখতেছেন ঘ, লিখছেন আর কারো কোনো মত কও লিখতেছেন অনেকে। আচ্ছা, যাই হোক, আমি একটা মিশ্র অ্যান্সার পাইলাম আমি। আচ্ছা, এরপর আসেন তো এই দ্বিতীয় শব্দটা সন্ধি বিচ্ছেদটা কি হবে? কারাগার। না না, কারাগার শব্দের সন্ধি বিচ্ছেদটা কি হবে? কার যোগ গার, কারা যোগ গার, কি হইতে পারে বলেন তো? সামথিং কিছু, কেউ তিন দিতেছেন, কেউ দুই দিতেছেন, এক একজন এক এক রকম ভাবে দিচ্ছেন আর কি আমরা। আচ্ছা, দেখি আমরা আর আছে। হ্যাঁ, এই শব্দটার সন্ধি বিচ্ছেদটা কি হবে? নিচের কোন সন্ধি বিচ্ছেদটা সঠিক? দেখি পারেন কিনা কোনটা সঠিক। বিটা সঠিক, পাঠ যোগ আগার। আচ্ছা, আচ্ছা, ওকে। আমরা বিভিন্ন ধরনের মতামত পাইলাম। আচ্ছা,
বিভিন্ন ধরনের মত পাইলাম। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে আমি যদি এই শব্দটার সন্ধি বিচ্ছেদ যদি এভাবে করি, পাঠা যোগ আগার, ধরেন আমি এটা এইভাবেই করলাম, এখানে সমস্যাটা কোথায়? মানে আপনারা তো করতেছেন পাঠ যোগ আগার, আমি সন্ধি বিচ্ছেদটা করলাম পাঠা যোগ আগার, সমস্যা কোথায় বলেন? বা এই যে শ্রী যোগ ইস, এইটা কেন হবে না? শ্রী যোগ ইস, এটা হবে না কেন? পাঠা অর্থবোধক শব্দ, তো পাঠা অর্থবোধক শব্দ না? পাঠার মাংস, কার্টুন টাটুনে দেখেন না, পাঠা অর্থবোধক শব্দ। হ্যাঁ, অর্থ। আচ্ছা, আরেকটু দেখি আমরা। ধরেন এই শব্দটার সন্ধি বিচ্ছেদটা আমরা করলাম হচ্ছে, দেখেন দুইটা ভিতরে, একটা হচ্ছে কার যোগ আগার, একটা হচ্ছে কারা যোগ আগার, যে কোনো দুইটা একটা হইতে পারে। আচ্ছা, ধরেন আমি এইটাকে রাইট বলতেছি, এইটা রাইট বললে সমস্যাটা কোথায়? নাকি এটাই সঠিক? কার যোগ আগার এটাই কি সঠিক, নাকি এইটা রাইট বললে ঝামেলা আছে? এটা সঠিক, কার যোগ আগার মিনিং। আচ্ছা দেখি আরেকটা, নীল যোগ আঁচল, ধরেন আমি এইটাকে রাইট বললাম, এইটা রাইট বললে কি সমস্যা আছে? রাইট, এই তো, হ্যাঁ, কিছু কিছু মনে আছে অনেকের। এটা রাইট বললে সমস্যা আছে কেন? সারা জীবন তো নীল যোগ আঁচল পড়েই আসছেন, এখন আবার কি হয়েছে? গুড, আপনারা অনেকেই পারছেন। এইটাই হচ্ছে আমি চাচ্ছিলাম আপনাদের কাছে, সেটা হচ্ছে সন্ধিতে শুধু উচ্চারণের সুবিধা হইলেই হবে না, আমার সন্ধিতে অবশ্যই অর্থের দিকটাও দেখতে হবে, বুঝতে পারছেন? আমার শুধু উচ্চারণের সুবিধা হইলেই হবে না, আমার অর্থের দিকটাও কি করতে হবে? প্রাধান্য পাবে। কথাটা কি বুঝতে পারছেন? অর্থের দিকটা প্রাধান্য পাবে, মানে অর্থের দিকটা খেয়াল রেখে বা অর্থের দিকটা ঠিক রেখে তারপর যদি আমি উচ্চারণের সুবিধার কথা ভাবি, তাহলে সন্ধি হচ্ছে ওরকম, ঠিক না? উচ্চারণের সুবিধার্থে ধ্বনির সাথে ধ্বনির মিলনকে সন্ধি বলে, এটা আমরা বলছি। এটা কোন ক্ষেত্রে? অর্থের দিকটা আমার আগে খেয়াল রাখতে হবে। তার মানে আপনি যদি নীল যোগ আঁচল বলেন, এটা ভুল। কারণ আঁচল, আঁচলের সাথে বা শাড়ির আঁচলের সাথে নীল আঁচল বা নীল পাহাড়ের কোনো মিল নাই। নীল যোগ আঁচল যদি দেন, চন্দ্রবিন্দু দেন, এটাও ভুল। রাইট অ্যান্সার হচ্ছে আমার কোনটা? নীল যোগ অচল, কারণ এই অচল শব্দের অর্থ হচ্ছে পর্বত। কথাটা কি বুঝতে পারছেন আমার কথাটা? কথাটা কি বুঝতে পারছেন? নীল যোগ অচল। যেমন আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে, গীতাঞ্জলি, এই শব্দের সন্ধি বিচ্ছেদটা কি হইতে পারে? গীতাঞ্জলি, আমি সন্ধি বিচ্ছেদ করে দিচ্ছি আপনাদেরকে। লিখলাম গীত যোগ অঞ্জলি, একটা লিখলাম হচ্ছে গীত যোগ অঞ্জলি, গীত যোগ অঞ্জলি, আরেকটা লিখলাম হচ্ছে গীতা যোগ অঞ্জলি। কোনটা রাইট হবে কে বলতে পারবেন? গীত যোগ অঞ্জলি না গীতা যোগ অঞ্জলি? আচ্ছা, একজন লিখতেছেন গীতা হবে, ইমা লিখছেন গীতা হবে, কেন? হ্যাঁ, অচল, এটা রাইট অ্যান্সার হবে গীত যোগ অঞ্জলি। বলেন, গীতাঞ্জলি বা ধর্মীয় গ্রন্থের রচয়িতা কি হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ছিলেন? বলেন, ধর্মীয় গ্রন্থের রচনা। কিন্তু সন্ধির নিয়ম অনুসারে আপনি যদি উচ্চারণের সুবিধার কথা যদি বলেন, উচ্চারণের সুবিধার কথা যদি বলেন, সেই ক্ষেত্রে গীত বা গীতা কোনোটা দিয়ে আপনি আটকাইতে পারবেন না। কিন্তু আমাদের জানতে হবে যে উচ্চারণের সুবিধা হইলেই হবে না, আমার কি থাকতে হবে? অর্থের দিকটা আমার খেয়াল রাখতে হবে। তার মানে গীত যোগ অঞ্জলি এটা রাইট, গীতা যোগ অঞ্জলি এটা দিলে হবে না। তেমনিভাবে দেখেন, এই যে কার, এই কার শব্দের অর্থ হচ্ছে কাজ। এখন বলেন তো, কারাগারের মধ্যে কি কাজ দেওয়া হয়? বলেন, কারাগারে তো আমাদের কাজ দেওয়া হয় না, কারাগারে হচ্ছে অপরাধীদেরকে রাখা হয়, ঠিক না? অপরাধীদের রাখা হয়, এটাই হচ্ছে কারাগার। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? কারা যোগ আগার, কারা যোগ আগার। কারা মানে অপরাধী, আগার মানে ঘর। বুঝতে পারছেন বিষয়টা? সেম দেখেন শ্রেষ, এখানে ভুলটা কোথায়? সন্ধি বিচ্ছেদ ঠিক আছে, কিন্তু দেখেন এই যে ঈশ্বর বানানটা, এই বানানটা বেসিক্যালি দীর্ঘিকার দিয়ে, ঠিক না? ঈশ্বর বানানটা দীর্ঘিকার দিয়ে, এই জন্য এটা ভুল। পাঠ যোগ আকার, এটা তো আমরা পড়ছি। আদি যোগ অবধি, এটা অদ্যবধি হইতো, অধি যোগ অবধি লিখছে, তো এমনি ভুল। তাহলে রাইট আনসার কোনটা হবে? পাঠাগার। তাহলে আমার প্রথম কনসেপ্টটা কি বুঝতে পারছেন? যে সন্ধি শুধু উচ্চারণের সুবিধা হইলেই আমাদের হবে না, আমাদের অর্থের দিকটাও খেয়াল রাখতে হবে। অর্থের দিকটা খেয়াল রেখে তারপর আমি উচ্চারণের সুবিধার জন্য কাজ করব। ইজ ইট ক্লিয়ার? ওরে বাপরে বাপ, একজন একটা কথা বলি, আমার তো একটু ভয় লেগে যেতেছে, কি কথা বলবেন আবার ভয় লাগতেছে।
ওকে ওকে, অনেকদিন পরে এই আঞ্জলি না অঞ্জলি হবে। আচ্ছা, এবার আমরা মেইন পড়ায় যাই আমরা। আসেন, আদি যোগ অবধি, হ্যাঁ আচ্ছা এটা, আচ্ছা অদ্যাবধি হয় না, আদি যোগ অবধি হলে অদ্যাবধি হবে কিভাবে? এই যা বলতেছিলাম আমরা, সন্ধি কয় প্রকার? প্রথমত হচ্ছে দুই প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে বাংলা তৎসম। আচ্ছা, বাংলা সন্ধি কয় প্রকার? দুই প্রকার, কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। আমাদের পরীক্ষায় যদি আসে আমরা দিব হচ্ছে তিন প্রকার সন্ধি। বলতে আমরা কি স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, এই তিন প্রকারকে আমরা বুঝাচ্ছি। বুঝতে পারছেন বিষয়টা? আসেন, স্বরসন্ধি আমাদের কিভাবে হয়? স্বর প্লাস স্বর, এটাই হচ্ছে কি স্বরসন্ধি। ব্যঞ্জন সন্ধি কিভাবে হইতে পারে? ব্যঞ্জন প্লাস স্বর, স্বর প্লাস ব্যঞ্জন, ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। ওকে, বিসর্গ সন্ধি কিভাবে হইতে পারে? বিসর্গ প্লাস স্বর, বিসর্গ প্লাস ব্যঞ্জন। তার মানে এইভাবে হচ্ছে আমাদের সন্ধিগুলা ফরমেশন। এখন দেখেন এখানে এই যে কথাটা, এই কথাটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ। এই যে এই কথাটা, ঠিক আছে? এইটা দেখেন যে সন্ধির ক্ষেত্রে কি মনে রাখতে হবে। দেখেন, সাধারণত তিনটা ক্ষেত্রে আমাদের সন্ধি হইতে পারে। একটা হচ্ছে দুটি অর্থবোধক শব্দের ধ্বনির মিলনে। কিসের ক্ষেত্রে বলতেছি আমরা? দুইটা অর্থবোধক শব্দের, ঠিক আছে, ধ্বনির মিলনে হচ্ছে সন্ধি হইতে পারে। যেমন দেখেন, হিমাচল যখন আমি বলতেছি, হিমেরও একটা অর্থ আছে, অচলেরও একটা অর্থ আছে, দুইটা অর্থবোধক শব্দ। বা দেখেন সিংহাসন শব্দটা যখন আমি বলতেছি, সিংহাসন, দেখেন সিংহরও একটা অর্থ আছে, আসন শব্দেরও একটা অর্থ আছে। মানে দুইটা, যেমন পাঠাগার, পাঠেরও অর্থ আছে, আগারেরও অর্থ আছে। দুইটা অর্থবোধক শব্দের ধ্বনির মিলনে হইতে পারে। দুই নম্বর হচ্ছে দেখেন, উপসর্গ প্লাস অর্থবোধক শব্দ। উপসর্গ প্লাস অর্থবোধক শব্দ কিভাবে? যেমন আমি বললাম, দেখেন এই যে বিচ্ছেদ, বি যোগ ছেদ। দেখেন বিচ্ছেদ, দেখছেন বীর একটা অর্থ আছে, ছেদের একটা অর্থ আছে। বুঝতে পারছেন বিষয়টা? প্রতিচ্ছবি, প্রতির একটা অর্থ আছে, ছবির প্রতি একটা উপসর্গ, ছবির একটা অর্থ আছে। তেমনি ভাবে আমরা যদি বলি, দেখেন উদ্ভাস, ধরেন আমি লিখলাম উদ্ভাস। দেখেন এই যে উদ একটা উপসর্গ, উদ ভাস শব্দটা কি একটা অর্থ আছে, ওই যে আলোয় আলোকিত হয়, এটা হচ্ছে উদ্ভাস। তিন নম্বর হচ্ছে অর্থবোধক শব্দ প্লাস প্রত্যয়ের মধ্যে। যেমন আমি বললাম, দেখেন মিতা যোগ আলী, বি, বি তো একটা উপসর্গ, বি একটা উপসর্গ না, আশুবিনী। আচ্ছা, জাকির হোসেন লিখছেন পিডিএফ ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দিয়ে। আচ্ছা আমি একটু বলি, আমি মনে হয় দেখছি আপনাদের যে কোন একটা ওয়েবসাইট থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। একটু ইউটিউব ঘাটাঘাটি করেন, আর এমনি একজন মনে দেখছি কইরাও দিছে, কষ্ট করে একটু ইয়া করেন। কারণ আমরা যেহেতু সাদা লাইটে নিই, দেখেন আমাদের সাথে লাইট, এই লাইটের মধ্যে যদি ব্যাকগ্রাউন্ডটা যদি সাদা হয়, ঠিক আছে, কিছুই বুঝবেন না। মানে আমরাই এখানে তাকাইতে পারবো না, আপনারাও তাকায় থাকতে পারবেন না, সব সাদায় সাদান্বিত হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখ, যেটা বলতেছিলাম, বুঝতে পারছেন? তিনটা ক্ষেত্রে আমাদের সন্ধি হইতে পারে, তিনটা ক্ষেত্রে আমাদের সন্ধি হইতে পারে। সেটা কি? দুইটা অর্থবোধক শব্দের ধ্বনির মিলনে সন্ধি হইতে পারে, অথবা উপসর্গ প্লাস অর্থবোধক শব্দের মিলনে হইতে পারে, অথবা কি অর্থবোধক শব্দ প্লাস প্রত্যয়ের মিলনে কি হবে? সন্ধি হইতে পারে। এবার আমি একটু আপনাদেরকে একটু প্যাচ লাগাই, হ্যাঁ একটু প্যাচ লাগাই। সেটা হচ্ছে, ধরেন একটা শব্দ লিখলাম যে, কি দেওয়া যায়, ধরেন একটা শব্দ লিখলাম উন্মেষ, একটা শব্দ লিখলাম। তো আমরা জানি উন্মেষ শব্দের সন্ধি বিচ্ছেদটা হচ্ছে এভাবে, উন্মেষের উত যোগ মেষ, উত যোগ মেষ, এভাবে। আমার প্রশ্নটা হচ্ছে, বলেন তো এখানে আমি খণ্ড তো দিলাম কেন? বলেন, এখানে আমি খণ্ড তো দিচ্ছি কেন? আচ্ছা আর একটা ওয়ার্ড দিই, দাঁড়ান। যেমন লিখলাম শারদীয়, বা লিখলাম যে মৃদঙ্গ, একটা শব্দ লিখলাম মৃদঙ্গ। তো মৃদঙ্গ শব্দের সন্ধি বিচ্ছেদটা হচ্ছে মৃৎ যোগ অঙ্গ, মৃৎ যোগ অঙ্গ। প্রশ্ন হচ্ছে এখানে আমি খণ্ড তো দিলাম কেন? বলেন দেখি কে বলতে পারবেন, বলেন দেখি কে পারেন। আরো দেখি আমরা, ধরো একটা শব্দ লিখলাম, কি দেওয়া যায়, বজ্জাত। তো বজ্জাত শব্দের মধ্যে সন্ধি বিচ্ছেদটা হচ্ছে বদ প্লাস জাত। প্রশ্ন হচ্ছে এখানে আবার দ দিলাম কেন? অ্যান্সারগুলো কি হবে বলেন তো? অ্যান্সারগুলো কি হবে এগুলা? মানে এক জায়গায় আমি দ দিচ্ছি, এক জায়গায় আমি ত দিচ্ছি আমার মন মতো, এটা কেমন কথা, ঠিক না? বা এই দেখেন এই যে পদ্ধতি, লিখলাম পদ্ধতি। তো দেখেন পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদটা হচ্ছে পদ যোগ হতি, পদ যোগ হতি। প্রশ্ন হচ্ছে কেন এখানে দ দিলাম? কি হবে অ্যান্সারটা? রাইট, এইটা না মুখস্থ আসলে কোনো সলিউশন না।
এইটাই হচ্ছে আমার এখানে চলে গেছে। এটা আমার উপসর্গটা যদি ত দিয়ে থাকে আমি ত দিব, আমার উপসর্গটা বা অর্থবোধক শব্দটা যদি দ দিয়ে থাকে আমি দ দিব। কথাটা বুঝেন নাই? আমি যখন উত লিখতেছি, উত একটা উপসর্গ না? উত সেম দেখেন তৎ, তৎ শব্দটা এটা খণ্ডত দিয়ে না? তৎ, দেখছেন? তো দেখেন আমার উপসর্গটা যদি খণ্ডত হয় আমি খণ্ডত দিব, আমার অর্থবোধক শব্দটা দ হইলে আমি দ দিব, আমার অর্থবোধক শব্দটা ত হইলে ত দিব, যখন যে অর্থবোধক শব্দটা আমি নিই। এটার কোনো ধরাবাঁধা নিয়ম নাই। কথাটা কি বুঝতে পারছেন? কথাটা কি আমার বুঝতে পারছেন? উপসর্গ যদি খণ্ডত দিয়ে থাকে আমি খণ্ডত দিব, উপসর্গ ত দিয়ে থাকলে আমি ত দিব, উপসর্গ দ থাকলে দ দিব, অর্থবোধক শব্দ দ থাকলে দ দিব। এইটার জন্য কিনে কোনো ধরাবাঁধা নিয়ম নাই। আর প্রশ্ন হচ্ছে যে অপশনের মধ্যে আমার খণ্ডত আছে, দ আছে, ধরেন উতের ক্ষেত্রে, তখন আমি কি করবো? আমি 100% খণ্ডত দিব। অনেক বইয়ের মধ্যে এগুলা ভুল ব্যাখ্যা দিয়ে রাখছে, অনেক বইয়ের মধ্যে কি করতেছে, খণ্ডত না দিয়ে দ দিয়ে দিতেছে। আরে কেন? কোনো কারণ নেই না? কোনো কারণ নেই। জায়গা আপনারা আপনারা পড়তেছেন কিনা জানি না, পড়লে হয়তো এগুলো আস্তে আস্তে পাবেন। একই শব্দ ডাবল থাকলে খণ্ডত হবে এমন কোনো নিয়ম নাই, একই শব্দ ডাবল থাকলে। ওকে, আচ্ছা, আপনারা বাংলায় ক থেকে ম পর্যন্ত পারেন? আপনারা বেশি না, ক থেকে ম পর্যন্ত পারেন কিনা? যদি ক থেকে ম পর্যন্ত পারেন, ব্যঞ্জন সন্ধি আপনার জন্য শেষ। ক থেকে ম পর্যন্ত, এই যে এইখানেই হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন সন্ধি শেষ। আমরা আজকে হায়ার ম্যাথ করব সন্ধির। আচ্ছা, 3 1 1 3 এগুলো আমরা কিছুই বুঝতেছি না। আপনাদের রিমাইন্ডার জন্য আমি আবার এটা একটু দেখতেছি। দেখছেন, ক থেকে ম পর্যন্ত, বেশি না। দেখেন ক খ গ গ গ, গ ঘ উ চ ছ জ জ ই ইত্যাদি ইত্যাদি। দেখছেন, ট ঠ ড ড মূর্ধন্য, পাইছেন? হ্যাঁ, এখন একটা রুলস আপনাদের সামনে শেয়ার করি। সেটা হচ্ছে, রুলসটা হচ্ছে 3 = 1। কিছুই আমরা বুঝি নেই। 3 = 1 বলতে আমরা কি বুঝাচ্ছি? সেটা হচ্ছে সন্ধিবদ্ধ শব্দে যদি আমার বর্গীয় তৃতীয় বর্ণ থাকে, সন্ধি বিচ্ছেদে সেটার বর্গীয় প্রথম বর্ণ হবে। আরেকটু বুঝে নিই আমরা। যেমন একটা শব্দ লিখলাম, দেখেন কি দেওয়া যায়, শরদিন্দু। একটা শব্দ লিখলাম শরদিন্দু। এখন খেয়াল করেন তো, এখানে কোনো বর্গীয় তৃতীয় বর্ণ আছে কিনা এই শব্দটার মধ্যে? হ্যাঁ, এখানে কোনো বর্গীয় তৃতীয় বর্ণ আছে? শরদিন্দু, আমার মনে হয় দটা বর্গীয় তৃতীয় বর্ণ, ঠিক না? দ। তো দর বদলে আমি কি নিয়ে আসবো? 3 = 1, মানে সন্ধিবদ্ধ শব্দে বর্গীয় তৃতীয় বর্ণ থাকলে সন্ধি বিচ্ছেদে তার প্রথম বর্ণটা হবে। তাহলে অ্যান্সারটা কি হবে বলেন তো? খুব সহজ, শরৎ যোগ ইন্দু, শেষ। শরৎ মানে শরৎকাল, ইন্দু মানে চাঁদ, শরতের ইন্দু। আচ্ছা, যেমন আরেকটা দেখুন, উদয়ন। একটা শব্দ লিখলাম উদয়ন। আসেন, উদয়ন শব্দের সন্ধি বিচ্ছেদটা কি হবে? একেবারেই সহজ। উদয়ন কি হবে? উত যোগ অয়ন, একেবারে সহজ। উত যোগ অয়ন, ঠিক আছে? বা এই দেখেন একটা শব্দ লিখলাম বাগদান। বাগদান, দেখেন তো বর্গীয় তৃতীয় বর্ণ কোনটা বলেন তো? আমার অর্থ মিলাইতে হবে। আপনি গড় ক্ষেত্রে মিলাবেন না দর ক্ষেত্রে মিলাবেন বলেন? এখানে তো গড় ক্ষেত্রে হবে, ঠিক না? অ্যান্সারটা কি হবে? বাক যোগদান, বাক যোগদান। কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, আমরা আরো দেখি। ধরেন শব্দটা লিখলাম যাজক। যাজক, দেখেন বর্গীয় জ, এটা তো বর্গীয় তৃতীয় বর্ণ, ঠিক না? তাহলে আমরা কি করব বলেন তো? যাচ যোগ অক, যাচ যোগ অক, যাজক। বুঝতে পারছেন? যেমন নজরুলের একটা কবিতায় আছে, জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্যম। তো শব্দটা হচ্ছে কি? জগদীশ্বর, জগদীশ্বর। তাহলে এবার ভাঙেন তো এটাকে, জগদীশ্বর শব্দটাকে কিভাবে আমরা ভাঙবো বলেন তো? খুবই সহজ। কি হবে? জগৎ যোগ ঈশ্বর, জগৎ যোগ ঈশ্বর, জগদীশ্বর। দেখছেন, বর্গীয় তৃতীয় বর্ণ থাকলে সেটাকে আমরা বর্গীয় প্রথম বর্ণ নিয়ে আসবো। কথাটা কি বুঝতে পারছেন আমার কথাটা? এই যে 3 = 1 এর রুলসটা বুঝতে পারছেন? সন্ধিবদ্ধ শব্দে বর্গীয় তৃতীয় বর্ণ থাকলে সন্ধি বিচ্ছেদের মধ্যে আমরা বর্গীয় প্রথম বর্ণ নিয়ে আসবো, আর কিছুই না এখানে। এই জিনিসটাই এখানে লিখছি, দেখছেন? এই যে 3 = 1 মানে কি? সন্ধিবদ্ধ শব্দে বর্গীয় তৃতীয় বর্ণ থাকলে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে বর্গীয় প্রথম বর্ণ হবে। বুঝতে পারছেন বিষয়টা? এই নিয়মটাই কিন্তু আমাদের অনেক বেশি ব্যবহার হয়। যেমন দেখেন সদানন্দ, দেখেন
সদানন্দ, দটা বর্গীয় কয় নম্বর বর্ণ? 3 নম্বর বর্ণ। তার সন্ধি বিচ্ছেদটা কি হবে বলেন তো? সৎ যোগ আনন্দ। দেখছেন কত সহজ। এই তদবধি, দেখছেন তৎ যোগ অবধি, দেখছেন মৃদঙ্গ, মৃৎ যোগ কি অঙ্গ, মৃদঙ্গ। বাগ্মী, বাগ্মী মানে হচ্ছে কথায় যে পারদর্শী। তাহলে দেখেন গটা বর্গীয় ক নম্বর বর্ণ? 3 নম্বর বর্ণ। বাক যোগ মি, শেষ, আর কিছুই না। ইজ ইট ক্লিয়ার? বুঝা গেছে বিষয়টা? ওকে, এবার দেখেন বলা হচ্ছে আমাদের কিছু শব্দে, অনেক শব্দে বা কিছু শব্দে এটা এক থাকলে 3 হবে। কিছু শব্দে কি হইতে পারে? উল্টা। আমরা এতক্ষণ 3 = 1 পড়ছি, একটু উল্টায় দিলাম 1 = 3 কিছু শব্দে। যেমন দেখেন আমি একটা শব্দ লিখলাম হৃৎপিণ্ড। ধরেন তুমি আমার হৃৎপিণ্ড, মনে করেন আপনার মনের মানুষরা আপনি বললেন। এখন দেখেন হৃৎপিণ্ড খণ্ড তো না, তাহলে এটারে উল্টায় দেন। কত থাকলে কততে কনভার্ট করতে হবে? দতে না? তাহলে জাস্ট এতটুকু শেষ। হৃদ যোগ পিণ্ড, হৃদ যোগ পিণ্ড, এটাকে আমরা বলতেছি হচ্ছে হৃৎপিণ্ড। এবার দেখেন আপনারা যে বিপদ সীমা, তাহলে কি হবে বলেন তো? বিপদ যোগ সীমা, বিপদ যোগ সীমা। দেখছেন বিপদ সংকুল, সেম বিপদ যোগ সংকুল। বুঝা গেছে বিষয়টা? এখন একটু পেস্ট লাগাই আপনাদেরকে। যেমন দেখেন এই শব্দটা খুদ পিপাসা, দেখছেন এই যে খুদ পিপাসা, এইটা সন্ধি বিচ্ছেদ আমি করে দিছি ধ দিয়ে, খুদ যোগ পিপাসা। এমনটা হইল কেন? অ্যান্সার কি হইতে পারে এটার বলেন? মানে এইটার অ্যান্সারটা এমন হইল কেন আমাকে এটা বলেন। দ হইল না কেন? কেন? সময় তো দিচ্ছি। হ্যাঁ রাইট, ক্ষুধা থেকে আসছে। রাইট, ক্ষুধা থেকে আসছে খুদ পিপাসা, ঠিক না? এখন ক্ষুধা বানানে তো ধ, ঠিক না? ক্ষুধা বানানে তো ধ, এই ধর কারণে এটা আসছে। সেম এই শব্দটাই আমরা এভাবে বলতে পারি। এই শব্দটাই যদি আপনাকে আসে খুন নিবৃত্তি, খুন নিবৃত্তি, তখন আমরা কিভাবে লিখবো জানেন? ক্ষুধা বা খুদ যোগ নিবৃত্তি, খুদ যোগ নিবৃত্তি, শেষ। ধ দিতে হবে কিন্তু, দ দিলে হবে না। বোঝা গেছে বিষয়টা? একেবারে সহজ। তাহলে 1 = 3 এটাও আমরা বুঝছি, 3 = 1 এটাও বুঝছি। তবে আমার পরীক্ষায় বেশি ব্যবহার হয় এই শব্দটা, মানে এই রুলসটা আমার অনেক বেশি ব্যবহার হবে, অনেক বেশি। ব্যঞ্জন সন্ধি ধরতে গেলে পুরোটাই এটার উপরে ডিপেন্ড করতেছে। আরেকটা আছে, আরেকটা জিনিসের উপরে। ওকে, আচ্ছা এবার দেখেন সেকেন্ড রুলসটা একেবারে সহজ। সেকেন্ড রুলসটা আমি আবার একটু ম্যাথে চলে যাই। সেটা হচ্ছে অনুস্বার বা পাঁচ। পাঁচ মানে বুঝছেন তো, বর্গীয় পঞ্চম বর্ণ, ঠিক আছে? বর্গীয় পঞ্চম বর্ণ, এইটা যদি আমার যুক্ত বর্ণ আকারে থাকে, বর্গীয় পঞ্চম বর্ণটা যদি কি থাকে? যুক্ত বর্ণ আকারে যদি থাকে তাহলে ম হবে, শেষ। অনুস্বার বা বর্গীয় পঞ্চম বর্ণ এটা যদি যুক্ত বর্ণ আকারে থাকে তাহলে ম হবে, আর কিছুই না। আসেন আমরা একটা উদাহরণ দেখি, একেবারে সহজ কিছু উদাহরণ দিই। ফর এক্সাম্পল আমি লিখলাম, দেখেন সঞ্চয়। দেখেন তো এখানে কোনো বর্গীয় পঞ্চম বর্ণ আছে কিনা? সঞ্চয় আছে না? তাহলে আমরা কি করব বলেন? ইজিলি সংযোগ চয়, কোনো ঝামেলা নেই। সংযোগ চয়। শঙ্কা, বলেন কি হবে বলেন তো? সংযোগ কা, একবারে ইজি। তাহলে এখন সংখ্যা, তাহলে সেম কিনা বলেন তো? সংখ্যা, সংযোগ খা, সংযোগ খা। কথাটা কি বুঝতে পারছেন? অনুস্বার বা বর্গীয় পঞ্চম বর্ণ যদি থাকে, অনুস্বার বা বর্গীয় পঞ্চম বর্ণ যদি থাকে তাহলে সেটা কি হবে? মতে আমরা কনভার্ট করে ফেলবো। অনুস্বার বা বর্গীয় পঞ্চম বর্ণ থাকলে আমরা মতে কনভার্ট করে ফেলবো। ওকে, হ্যাঁ সংসার, সংযোগ সার, সংযোগ সার। এগুলা সহজ, কিন্তু এক্সামে যা দেন কিছুই পারি না। এক্সাম তো আপনাকে আটকানোর জন্য নেওয়া হয়। কোনো শব্দের মধ্যে যদি অনুস্বার যদি থাকে, হ্যাঁ সংবিধান, সংযোগ বিধান, কোনো শব্দের মধ্যে যদি অনুস্বার যদি থাকে বা বর্গীয় পঞ্চম বর্ণ যদি থাকে, বর্গীয় পঞ্চম বর্ণ উ ঐ দন্ত ন মূর্ধন্য ম, এগুলো যদি যুক্ত বর্ণ আকারে থাকে তাহলে আমরা ম দিব, শেষ, আর কিছুই না। সংলাপ, সংযোগ লাভ, সঞ্চয়, সংযোগ চয়, শঙ্কা, সংযোগ কা ইত্যাদি সব পাঁচে ম হবে, শেষ। আপনারা কি চান যে এক্সামের কোশ্চেনটা সহজ করা হোক নাকি? বাংলাটা বিশেষ করে কি
বলতে পারেন? একটু, আরে শুনেন, এবারে বিসিএস পরীক্ষা দিয়েছেন কেউ? এবারে বিসিএস, হুম, এবার যারা বিসিএস দিছে তারা আর ভয়ও বিসিএস দিবে না মনে হয়, যে অবস্থা দেখলাম। শুনেন, কোশ্চেন সহজ করা তো একেবারেই ইজি, আমাদের জন্য ভালো, ঠিক আছে, আমাদের জন্য ভালো কোশ্চেন সহজ করা, কিন্তু আমরা সহজ করব না, মানে আমি সহজ করব না স্পেশালি, ঠিক আছে। কারণ হচ্ছে যে যত এখন আটকাবেন তত সামনের জন্য ভালো হবে, এখন যত আটকাবেন তত সামনের জন্য ভালো হবে। আর আমি যদি এখন আপনার মধ্যে একটা ফেক কনফিডেন্স আনি, এটা আপনার সামনের জন্য ক্ষতিকর হবে। হুম, বাংলার কম্পিউটার অনেক হার্ড ছিল। ওরে বাংলার এগুলো কোয়েশ্চেন করছে, মাথা খারাপ করা কোয়েশ্চেন, ফালতু কিছু কোয়েশ্চেন করছে। আচ্ছা এবার দেখেন, 5 5 ইকুয়াল টু 1 5। 5 5 মানে বুঝছেন তো, বর্গীয় দুইটাই পঞ্চম বর্ণ, দুইটাই পঞ্চম বর্ণ যদি থাকে, এক্ষেত্রে আমরা একটা জিনিস বলতেছি, দুইটা পঞ্চম বর্ণের মধ্যে একটু কন্ডিশন আছে, এটা হচ্ছে ভিন্ন বর্গের যুক্ত বর্ণ হবে। ভিন্ন বর্গের, বর্গের কথা তো মনে আছে, ক বর্গীয় বর্ণ, প বর্গীয় বর্ণ, এগুলো মনে আছে না? ভিন্ন বর্গের হবে, আবার যুক্ত বর্ণ আকারে থাকবে। তাহলে প্রথম 5টাকে তার 1 দিয়ে কনভার্ট করব। আমরা বুঝি না এই নিয়মটা, আসেন আমরা একটা উদাহরণ দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন শব্দটা লিখলাম উন্মেষ, একটা শব্দ লিখলাম, এটা মুখস্থ রাখতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ন, একটা হচ্ছে ম। দেখেন দুইটাই যুক্তবর্ণ আকারে আছে, আর দুইটাই ভিন্ন বর্গের। ন হচ্ছে ত বর্গীয় বর্ণ, ন হচ্ছে ত বর্গীয় বর্ণ, আর ম হচ্ছে কি প বর্গীয় বর্ণ। তাহলে এখন কোনটাকে চেঞ্জ করব? প্রথমটাকে, মানে প্রথম 5কে 1 দিয়ে চেঞ্জ করব। তাহলে কি করব বলেন তো? উত যোগ মেষ, উত যোগ মেষ। কথাটা কি বুঝতে পারছেন? আরো দেখি আমরা। আচ্ছা ধরেন আমি লিখলাম মৃন্ময়, মৃন্ময়। আচ্ছা বলেন কি হবে? মৃৎ যোগ ময়। দেখছেন, নটাকে তার ক দিয়ে কত দিয়ে কনভার্ট করছি? ত দিয়ে কনভার্ট করছি। আচ্ছা আরেকটা দিই, যেমন লিখলাম বাংময়, তাহলে বাংময়টা কি হবে? দেখেন খুবই ইজি, দেখেন ব আকার বা, ক প্লাস ময়, বাংময়। কথাটা কি বুঝতে পারছেন? উটাকে আমরা ক দিয়ে কনভার্ট করছি, শেষ। এটাকে আমরা রুলসে লিখলাম 5 5 ইকুয়াল টু 1 5। কি বললাম? 5 5 ইকুয়াল টু 1 5। বুঝতে পারছেন? কি লিখছে স্যার? কঠিনগুলো আমাদের একটু পড়াইলে ভালো হইতো, সামনে হেড টিচার। কেন, কোন কঠিনটা পড়াইনি সন্দীর? বাংলা তো রুলসের কেন প্রশ্নই না। তন্ময় ধরেন না, একই তো, সাগর একই তো, তৎ যোগ ময়, তৎ যোগ ময়, তন্ময় একই তো। বিসিএস এর গ্রামার আমাদের ক্লাসগুলো করলে বিসিএস গ্রামারও ইজিলি পারবেন, বুঝতে পারছেন? আর এবারে বিসিএস এর লিটারেচার যে কোশ্চেন করছে, এটা আসলে কোশ্চেনের জাতের মধ্যে পড়ে না। কার্বন নাম কি কি এগুলো আসলে কোশ্চেন না। হ্যাঁ, আমি আপনাকে যদি বলি যে দেখেন বিসিএস এর মধ্যে যে 11 জন কবি সাহিত্যিকের কথা বলি না, আমি 11 জনের কবি সাহিত্যিক দিয়ে আপনার আটকে রাখতে পারবো। 11 জন কবি, এমন একটা গ্রন্থের নাম বলবো আপনি শুনি নেই কখনো। যেমন একটা কথা বলা, জিজ্ঞাসা একটা বিখ্যাত কাব্যগ্রন্থ, বলতে পারবেন এটা কার লেখা? আপনার ইন্টার সময় ছিল, জিজ্ঞাসা একটা বিখ্যাত কাব্যগ্রন্থ, এটা কার লেখা বলতে পারবেন? বলতে পারবে না। আমরা সর্বোচ্চ যাই সুকান্ত, আমরা ওই যে 11 জন পর্যন্ত পড়ি। জিজ্ঞাসা হচ্ছে দিলোয়ার নামে একজন বিখ্যাত লোকের লেখা, দিলোয়ারের। হ্যাঁ, কিছু করার নেই। গ্রামারে আপনার আটকাবে না, গ্রামারে আপনার আটকাবেন না ইনশাল্লাহ, এতটুকু বলতে পারি। এই রুলসটা দেখেন। আচ্ছা একজন একটা কোশ্চেন করছেন আপনারা, যে যেটা সাহিত্য পড়ানো হয় না, সাহিত্য থেকে কোশ্চেন করা হয় কেন? ঠিক আছে, সাহিত্য আচ্ছা আমি বলি, ধরেন আমি বাংলা ক্লাস নিচ্ছি না, বা বাংলাদেশের সবাই তো আমাদের এই কোর্সে যুক্ত নেই, তাহলে কি তারা পড়বে না? ধরেন আমি আজকে মনে করেন বললাম আপনাদের সাথে রাগ কইরা যে হচ্ছে আমি ক্লাস দিব না, তা আমি না পড়ালে কি আপনারা পড়বেন না? বলেন এটা কি একটা জবের স্টুডেন্টের মানে এম হওয়া উচিত কিনা, যে উনি পড়াইলে তারপর আমি পড়বো, আদারওয়াইজ আমি পড়বো না। ওকে, যেটা বলতেছিলাম, এই দেখেন তো এটা পড়ছে কিনা আমরা, 0 = 5 প্লাস ম, দেখছেন? দেখছেন, সন্নিহিত সংযোগ নিহিত, এটা একটু ব্যতিক্রম, এটা অন্য নিয়তে পড়ে। সন্নিহিত এটা একটু ব্যতিক্রম, এটা অন্য নিয়মে পড়ছে। এটা 5 5 1 5, বুঝতে পারছেন?
পাঁচ পাঁচ এক পাঁচ, এই যে দেখছেন এইটাই মৃন্ময় তন্ময় বাংময় ইত্যাদি ইত্যাদি। একেবারে সহজ, একেবারেই সহজ, ঠিক আছে। আচ্ছা, তারপর আসি আমরা। আপনাদের দুর্বলতা তেমন কিছু না, এটা ভয়ের কিছু নেই, এত ভয়ের কিছু নেই স্যার। মূল বিষয় হচ্ছে যে যেহেতু আপনারা যখন একটা টপিক পড়েন তখন সেটা ভালো পারেন, কিন্তু যখন আমি কয়েকটা টপিক এক্সাম নিই তখন ওই পড়াগুলো ওইভাবে মনে থাকে না। এটাই রিয়েলিটি, এটা বাস্তবতা। ওকে, দ্বিত্ববর্ণ আসেন। দ্বিত্ববর্ণ চিনেন তো? দ্বিত্ববর্ণ মানে হচ্ছে একই বর্ণ দুইবার, ঠিক আছে? একই বর্ণ দুইবার, এটাই হচ্ছে দ্বিত্ববর্ণ। এখন দুইটাই সেম বর্ণ হইতে পারে, ঠিক আছে? দুইটা সেম বর্ণ হইতে পারে বা কাছাকাছি বর্ণ হইতে পারে দ্বিত্ববর্ণ। যেমন কথার কথা আমি লিখলাম জয় জ, এটা সেম বর্ণ। আবার জয় ঝ কাছাকাছি বর্ণ। চয়ে চ সেম বর্ণ। চয়ে ছ কাছাকাছি বর্ণ। বুঝতে পারছেন? এটা হচ্ছে দ্বিত্ববর্ণ। তো রুলসটা একেবারে সহজ, এই রুলসটাও অনেক বেশি আসে। দেখেন, দ্বিত্ববর্ণ, দ্বিত্ববর্ণ যদি হয় প্রথম অংশে হবে ত বা দ। প্রথম অংশে কি হবে? ত বা দ। দ্বিত্ববর্ণ থাকলে কি হবে? প্রথম অংশে ত বা দ, পরের অংশে দ্বিত্ববর্ণের দ্বিতীয় অংশ। কি বললাম? দ্বিত্ববর্ণের দ্বিতীয় অংশটা হবে। প্রথম অংশ কিন্তু হবে ত বা দ বা খণ্ড, তো যা মন চায় দিতে পারেন, কিন্তু পরের অংশে কিন্তু আমার দ্বিত্ববর্ণের দ্বিতীয় অংশ দিতে হবে। যেমন কথার কথা আমি লিখলাম চলচ্চিত্র, বা এই দেখেন এই যে চলচ্চিত্র, ঠিক আছে? বা এই দেখেন উচ্ছল, একটা শব্দ লিখলাম উচ্ছল। তো দেখেন প্রথম অংশে আমার কি করতে হবে? ত বা দ। ত বা দ আমি কিসের উপরে দিব? অর্থের উপর ভিত্তি করে দিব। তাহলে কি হবে বলেন তো? উৎ যোগ ছল। একেবারে সহজ, ঠিক আছে। সেম দেখেন চলচ্চিত্র, দেখেন প্রথম অংশে কি হবে? খণ্ড তো দিলাম বা ত দিলাম বা দ দিলাম, যা মন চাই দিলাম। চলত যোগ চিত্র। বিপদ ছায়া, বিপদ যোগ ছায়া, এখানে কেন আমি দ দিছি? আমার অর্থ মিলাইতে হবে, আমার অর্থ মিলাইতে হবে। এই জন্য একবার জগন্নাথ ভার্সিটিতে কোশ্চেন আসছিল এরকম যে শরৎচন্দ্র, এইটা সন্ধির নিয়ম অনুসারে সঠিক না ভুল? শরৎচন্দ্র আমরা যেভাবে নামটা লিখি এইটা সন্ধির নিয়ম অনুসারে সঠিক নাকি ভুল? রাইট অ্যান্সার হচ্ছে ভুল। বুঝতে পারছেন বিষয়টা? হুম, বুঝা গেছে বিষয়টা? একবারে সহজ। কুত ঝটিকা, দেখছেন কুত যোগ ঝটিকা, দ্বিত্ববর্ণ আর কিছুই না। দ্বিত্ববর্ণ। সজ্জন, সৎ যোগ জন ইত্যাদি ইত্যাদি। পারবেন? একেবারে সহজ, একেবারেই সহজ এটা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন কি বলতেছি আমরা, 5 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে কি দেখেন, অর্থ অনুসারে ত বাধ। এই নিয়মটা আপনাদের মনে রাখাটা খুব জরুরি না, তবে এই নিয়মটার ক্ষেত্রে শুদ্ধিকরণে 3টা ওয়ার্ড মনে রাখতে হবে। একটা হচ্ছে উচ্ছ্বাস, দেখেন উচ্ছ্বাস বানানে দেখছেন বফলা। রুলসটা আসলে কি? রুলসটা হচ্ছে ত বা দর পরে যদি তালব বস হয় তাহলে চয় ছ হয়। এত রুলস মনে রাখা দরকার নেই, আমি 3টা বানান বলবো, ওই 3টা বানান মনে রাখলেই হবে। একটা হচ্ছে উচ্ছ্বাস চলত শক্তি, দেখছেন চলত শক্তি, আর একটা হচ্ছে উচ্ছিষ্ট, বাস এই 3টা শব্দ। উচ্ছ্বাস, উত যোগ শ্বাস, দেখছেন উচ্ছ্বাস বানানো একটা বফলা আছে না? কোত্থেকে আসছে? শ্বাসের বফলাটা এখানে চলে আসছে। শ্বাস বানানো একটা বফলা আছে না? এই শ্বাসের বফলাটা কিন্তু উচ্ছ্বাসে চলে আসছে। উচ্ছিষ্ট আর চলত শক্তি, বাস এতটুকুই। ওকে, না না এইটা নিয়মটা অনেক কম, এই নিয়মটা একেবারেই কম, এটা খুবই কম। এই কয়েকটা শব্দ ছাড়া আপনি পাবেনও না এরকম এই শব্দটা, এটা একেবারেই কম। কিন্তু এইটার অনেক বেশি। এইটার যেমন আমি বললাম দেখেন উড্ডয়ন, ধরেন ধরেন আমি লিখলাম উড্ডয়ন, উড্ডয়ন, তাহলে এবার করেন তো কি হবে? উত যোগ ডয়ন, শেষ। উত যোগ ডয়ন। আমরা বলি না যাবজ্জীবন, এই দেখেন যাবজ্জীবন, যাবজ্জীবন, তাহলে এবার কি হবে বলেন তো? যাবত যোগ জীবন, একেবারে সহজ। বুঝতে পারছেন? এগুলো প্র্যাকটিস করতে হবে। যাবত বানান ভুল করছেন একজনে, প্র্যাকটিস করতে হবে আপনার। আচ্ছা, এইবার দেখেন এই যে 6 নম্বর রুলসটা, এটা কোনো রুলসের মধ্যেই পড়ে না, জাস্ট অর্থ মিলান। আপনি জাস্ট অর্থ মিলান, আর কিছুই না, এটা কোনো রুলসের মধ্যেই না। দেখেন জাস্ট আমি অর্থ মিলাবো, যেমন প্রতিচ্ছবি, এটা সন্ধি বিচ্ছেদটা কি হবে বলেন তো? আপনারাই বলেন। প্রতিচ্ছবি, প্রতিযোগ ছবি। আচ্ছাদন কি হবে? আযোগ ছাদন। বৃক্ষচ্ছায়া বা তরুচ্ছায়া কি হবে? তরুযোগ ছায়া। পরিচ্ছেদ, পরিযোগ ছেদ। জাস্ট আমরা অর্থ মিলাবো, আর কিছুই না। এই যে এইটা দেখেন, অর্থবোধক শব্দের পরে যদি উপসর্গ হয় তাহলে চয় ছ হয়, কিছুই না। কথার ছলে কথা যোগ ছলে, মুখচ্ছবি মুখ যোগ ছবি, একচ্ছত্র এক যোগ ছত্র, বৃক্ষচ্ছায়া বৃক্ষ যোগ ছায়া, শেষ ইত্যাদি। পারবেন না এগুলো? পারবেন না কি?
আবার মাথা ঘোরানো শুরু করছে। আচ্ছা, একজনে লিখছেন যে এক্সামে যেগুলা কঠিন, একজন হচ্ছে যে এগুলো এক্সামে যেগুলা কঠিন ওগুলা দিয়ে। আচ্ছা, এক্সামে যেগুলা কঠিন লাগে সেগুলার একটাও কি আপনারা ডিসকাশন গ্রুপে পোস্ট করছেন বাংলার? বলেন, আমি তো ডিসকাশন গ্রুপ চেক করি। আপনারা কেউ ডিসকাশন গ্রুপে লেখা পরে লিখছেন যে যে ভাইয়া এইটা কোন নিয়মে হয়েছে বুঝতে পারি নাই, কেউ লিখছেন? হুম, এইটা করেন। আমি গত 2 সপ্তাহ অসুস্থ ছিলাম, কিন্তু আমি ডিসকাশন গ্রুপ নিয়মিত চেক করছি। আমি এই জিনিসটা পাই নাই যে একটা স্পেশাল বা একটা নির্দিষ্ট একটা কোশ্চেন নিয়ে যে ভাই এইটা কোন নিয়ম। একজন মনে হয় আজকে লিখছেন বাপজান থেকে বাজান, এটা তো অন্তর্হতি হওয়ার কথা, এটা তো আজকে সফটওয়্যার প্রবলেমটা হয়েছে এইটা। তাহলে আপনারা যে পড়া বুঝতেছেন না, আপনারা ধরেন ডিসকাশন গ্রুপে একটা পোস্ট দিলেন যে এই সন্ধিটা কিভাবে হয়েছে বুঝতে পারেনি, তখন আমি কি করব? আমি রেফারেন্স হিসাবে বললো যে ঠিক আছে, ব্যঞ্জন সন্ধির এই নিয়মটা দেখেন, স্বর সন্ধির ওই নিয়মটা দেখেন। ওইটা করতেছেন না, তাহলে হবে কিভাবে বলেন? পরীক্ষা তো আপনারা দিবেন, আমি না। ইজ ইট বুঝিং? আমার কথাটা কি বুঝতে পারছেন যে আপনাদের গাফলতি আছে কি নাই? হ্যাঁ, আবার গাফলতি যাবে কখন? বিশ্বাস করেন আপনাদের গাফলতিটা দূর হবে কবে জানেন? প্রাইমারি পরীক্ষাটা দেওয়ার পরে। তখন হচ্ছে গাফলতিটা দূর হবে। আরেকটু যদি পড়তাম এই সে ইত্যাদিতে। না, সলিউশন ব্যাখ্যা আমি কেন ব্যাখ্যা দিব? আমি আপনাদেরকে পড়ানোর পরে যদি না পারেন, তাহলে আমি আমি পরীক্ষার হলে ব্যাখ্যা করে দিব বলেন? বিসিএস যে যখন কোশ্চেন করে এরা কি ব্যাখ্যা সহ দিয়ে দেয়? আমি আপনাকে একটা রুলস পড়াইছি, এখন আমি দিলাম চলচ্চিত্র শব্দের সন্ধি বিচ্ছেদটা করেন, আপনি পারতেছেন না, তাহলে এখন কি মানে এই ব্যাখ্যাটা আমার করে দিতে হবে? এটা কোন নিয়মে? কেন আমি নিজে খাটাইতে পারবো না মাথা? বা আমি না পারলে জিজ্ঞাসা করতে পারি না একটু কষ্ট করে? কেন আমার রেডিমেড ব্যাখ্যা দিতে হবে? আমার কথায় আপনারা রাগ করবেন, তারপর আমি বলতেছি কথাটা। আমি তারপরে কথাটা বলতেছি যে আপনি বাংলা যে কোশ্চেনটা পারতেছেন না, ওইটা লিখলেই তো হয় যে ভাই এটা কিভাবে হয়েছে। নিজে খোঁজার ব্যাপারে নাই, সব রেডিমেড। আমি আপনাদেরকে মানে এই যে কবুতরের বাচ্চা টাইপের হয়ে না, আল্লাহর হস্তে মুরগির বাচ্চার মতো হন। কোনটা উত্তর দেন নাই ধ্বনি পরিবর্তনের উপরে? আমি শুধু একটা কোশ্চেন পাইছি, যদি কোনো উত্তর না দেওয়া থাকে আমার ট্যাগ দিয়েন, কোনো সমস্যা নেই, আমি আবার রিপ্লাই দিব। ওকে, যেটা বলতেছিলাম, দেখেন অভ্র কিবোর্ডটা আপনারা পারেন? অভ্র কিবোর্ড দেখে একটা কোশ্চেন, অভ্র কিবোর্ডের জনক কে? অভ্র কিবোর্ডের বলেন, অভ্র কিবোর্ডের জনক কে? এবার জাস্ট আমরা অভ্র কিবোর্ডের ফলো করব, অভ্র কিবোর্ড, আর কিছুই না। আসেন, সেটা হচ্ছে মেহেদী হাসান। ডাক্তার মেহেদী হাসানের নাম শোনেন নাই? ডাক্তার মেহেদী হাসান, উনি রিসেন্টলি যে 21-এ পদক পাইছে। ডাক্তার লিখেন, কোন শব্দের মধ্যে যদি দেখেন, খেয়াল করেন, কোন শব্দের মধ্যে যদি এরকম জফলা যদি থাকে অথবা অন্তস্তীয় যদি থাকে, জফলা বা অন্তস্তীয় যদি থাকে, ঠিক আছে, তাহলে সেটা জতে আমরা কনভার্ট করব। জফলা বা অন্তস্তীয় যদি থাকে, যেমন কথার কথা আমি লিখলাম, দেখেন এই যে উদ্যোগ, তাহলে কি করতেছেন? যোগ যোগ আরেকটা দিই আমরা, বিয়োগ। বলেন, বিয়োগ শব্দের সন্ধি বিচ্ছেদটা কি? বিয়োগ, তাহলে কি হয় বলেন তো? বি প্লাস যোগ, বি প্লাস। যেমন দেখেন, হিন্দিতে যেটাকে বলে ইউবরাজ সিং বলে না, বাংলায় কি বলে? যুবরাজ বলে না? হিন্দিতে যেটাকে বলে ইউবরাজ, বাংলাতে দেখবেন হিন্দিতে বলে ইউক্ত বর্ণ, ইউক্ত বর্ণ, বাংলায় বলে না যুক্ত বর্ণ। সেম এরকম। যেমন দেখেন নিয়োগ, নিয়োগ শব্দের সন্ধি বিচ্ছেদটা কি বলেন তো? নিয়োগ, একবার ইজি, নি প্লাস কি হবে? যোগ। কোন শব্দের মধ্যে কি থাকে এরকম জফলা বা অন্তস্তীয় জ যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি করব? মানে অন্তস্তীয় যদি থাকে তাহলে সেটাকে আমরা কি ইয়া দিয়ে কনভার্ট করব, ঠিক আছে? তারপর দেখেন, হ্যাঁ, এরপর দেখেন, হ্যাঁ, প্রত্যুষ প্রতিযোগ উস, ঠিক আছে, রস্যকার দিয়ে হবে, ওইটা আছে। কোন শব্দের মধ্যে দেখুন অভ্রতে আমরা ধ লিখি কিভাবে বলেন? ধ, দেখেন খুব সহজ, ডিএইচ। কিভাবে লিখি? ডিএইচ। তাহলে ডি মানে হচ্ছে ত বা দ, এইচ মানে হ, শেষ। ডি মানে হচ্ছে ত বা দ, এইচ মানে হচ্ছে হ, শেষ। এরকম পদ্ধতি দেখছেন, দয় ধ, পদ যোগ হতি, পদ্ধতি। উদ্ধৃত, উৎ যোগ ঋত, দেখেন খেয়াল করেন, পদের মধ্যে কিন্তু আমি দ দিছি, কিন্তু উদ্ধৃত খণ্ডত দিছি, কারণটা কি? অর্থের দিকটা আমি খেয়াল রাখতে হবে। উদ্ধরণ, উৎ যোগ হরণ, তদ্ধিত, তৎ যোগ হিত, ইত্যাদি ইত্যাদি, শেষ। তদ্ধিত, একেবারে ইজি। এরপর দেখেন এইটাও অভ্র কিবোর্ডের মতো অনেকটা। যেমন দেখেন ইংরেজিতে শয়ে ত লিখতে পারেন, তো শয়ে টি দিয়া লেখেন না, ওইটাই
স প্লাস ত থাকলে শয় প্লাস ট হয়, শয় প্লাস থ থাকলে শয় প্লাস ঠ হয়। যেমন দেখেন কৃষ্টি, কৃষ যুক্তি, বৃষ যুক্তি। আর বলে রাখি এইগুলা বেসিক্যালি হচ্ছে এই যে লাস্টের এগুলো আছে না, এগুলা বেসিক্যালি হচ্ছে প্রত্যয়, এগুলো প্রত্যয়ের সাথে কানেক্টেড। আপনারা কেউ প্রকৃতি প্রত্যয়ের ক্লাস করছিলেন? মনে আছে কারো প্রকৃতি প্রত্যয়ের ক্লাস? ক্লাসের মধ্যে তো পড়া বুঝছিলেন নাকি? এরপর মনে আছে? হুম, এখন কিছুই মনে নেই, কিছু করার নেই। আচ্ছা, ওকে। এইগুলা প্রত্যয়ের সাথে কানেক্টেড, একটু এটার জন্য প্রকৃতি প্রত্যয়টা দেখতে হবে, ঠিক আছে? আর আপনাদের কমেন্টে দেখুন আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি যে ওই ক্লাস মানে প্রত্যয় গঠিত শব্দ যেগুলো হচ্ছে আমার সন্ধির মধ্যে থাকে। যাই হোক, ব্যঞ্জন সন্ধি কি বুঝতে পারছেন? ব্যঞ্জন সন্ধি এখানে শেষ, ব্যঞ্জন সন্ধির আর কোনো রুলস নাই। এখন হচ্ছে আমরা নিপাতনে সিদ্ধ বলতে পারি, নিপাতনে সিদ্ধ যেগুলো সেগুলো তো রুলস না, সেগুলো তো রুলসের মধ্যে পড়ে না, ওগুলো তো মুখস্থ করতে হবে। কারো কোনো কোশ্চেন আছে ব্যঞ্জন সন্ধি নিয়ে? কোশ্চেন আছে? এই দেখেন, আচ্ছা এই জিনিসটা দেখেন তো, আপনারা না পড়ে এইটা দেখেন তো, কখন সন্ধিতে ত হয়, কখন দ হয়, কখন খণ্ডত হয়, এটার একটা লিস্ট দিয়ে দিয়েছি, দেখছেন? কোন শব্দগুলো খণ্ডত দিয়ে, উত, তৎ, সৎ, চত, দেখছেন? এগুলো হচ্ছে খণ্ডত দিয়ে। দ দিয়ে বদ, পদ, বিপদ, হৃদ, এত, দেখছেন? এগুলো হচ্ছে দ দিয়ে। ত দিয়ে একটা শব্দ নাথ, যেমন নাথ জামাই, নাথ যোগ জামাই। এরপর দেখেন এটা হচ্ছে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। নিপাতনের সিদ্ধ কিচ্ছু করার নাই, এটা মনে রাখতে হবে, আর কিছুই না। এটা আসলে নিপাতনের সিদ্ধ বলতে এখানে অনেকগুলো আছে প্রত্যয় গঠিত শব্দ, ওইটারই হচ্ছে আমরা নিপাতনের সিদ্ধর মধ্যে দিয়ে দিই। যেমন এইটা অনেক বেশি আসে পরীক্ষায়, এইটা, পতঞ্জলি, তারপর যে তস্কর, এই যে মনীষা, এইগুলা অনেক বেশি আসে। এইগুলো একটু মুখস্থ রাখতে হবে কষ্ট করে। না, নিপাতনের সিদ্ধ তো নিয়ম মনে নেই। শুনেন এখানে এটা বলি, একটা গল্প দিয়ে সহজে মনে রাখা যায়। নিপাতনের সিদ্ধ সন্ধি এই কয়টা না, আরো অনেকগুলো আছে, আরো অনেকগুলো আছে। গল্পের বাহিরে তখন ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, মনে রাখতে পারলে ভালো, গল্প টল্প দিয়ে, আমি গল্প টল্প দিয়ে পড়াই না আর কি। আচ্ছা, বিন্দু লিখতেছেন আজকে আমি আপনার প্রথম ক্লাস করতেছি, হাই রে, তাহলে তো অভিজ্ঞতা খারাপ হবে, বুঝেন কিছু বিন্দু? ওকে, বিসর্গ সন্ধি রেডি? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, বাংলা নিয়ে, বাংলা রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। বাংলা রিলেটেড আমরা এখন বিসর্গ সন্ধিতে চলে যাব, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা, মনে নেই মনে হয়। ওকে, আমরা বিসর্গ সন্ধিতে যাই। বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি। হ্যাঁ, বিসর্গ ধ্বনিটা কি? স্যার বিসর্গ ধ্বনি মানে আমি ঠিক বুঝলাম না, মানে এই দেখেন এই যে বিসর্গ ধ্বনি, আপনাদের মনে একটা কোশ্চেন ছিল বিসর্গ শব্দের উচ্চারণ কোথায় কোথায় আছে। যেমন দেখেন বিসর্গ শব্দটা এটা আশ্চর্যবোধক শব্দের মধ্যে শোনা যায়, বাহ, এরকম আমরা বলি না বাহ, এই দেখছেন বিসর্গটা অনেক সময় হর মতো উচ্চারণ হয়। এটাই ছিল আপনাদের কোশ্চেন, বিসর্গটা। ওকে, আসেন বিসর্গ সন্ধি আমরা একটু দেখি। হুম, দেখেন বিসর্গ সন্ধি বলছিলাম কি বলেন তো, বিসর্গ প্লাস স্বরবর্ণ অথবা বিসর্গ প্লাস ব্যঞ্জনবর্ণ, এটাই হচ্ছে বিসর্গ সন্ধি। আমরা এক লাইনেই বিসর্গ সন্ধি মুখস্থ রাখতে পারবো, এক লাইনে, ঠিক আছে? যেমন দেখেন, কোনো শব্দের মধ্যে যদি বিসর্গ থাকে তাহলে বিসর্গ সন্ধি শেষ, প্রথম কথা। কোনো শব্দের মধ্যে যদি বিসর্গ থাকে তাহলে বিসর্গ সন্ধি হবে। যেমন আমরা উদাহরণ দেখি, যেমন লিখলাম এটা দেখেন, এই যে বিসর্গ দিয়ে, ধরুন আমি লিখলাম অতঃপর, দেখেন তো বিসর্গ আছে কিনা, অতঃপর আছে, তাহলে সন্ধি বিচ্ছেদটা কি হবে আপনারাই বলেন। অত বিসর্গ যোগ পর, আর কিছুই না, অত বিসর্গ যোগ পর, অতঃপর, ঠিক না? বা এই বলেছেন দুঃসাহস, এই দেখেন দুঃসাহস, তাহলে আপনারাই বলেন এখন কি হবে, আমি তো পারি না, দেখেন দু বিসর্গ যোগ সাহস। কোন শব্দের মধ্যে বিসর্গ আছে মানে বিসর্গ সন্ধি শেষ, আর কিছুই না, ঠিক আছে? আচ্ছা, একটু এটা প্রত্যয় সাধিত হয় নাকি আবার সন্ধি দিয়েও হইতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি এটা আপনাকে দেখাই দেবো, এটা আজকের ক্লাসে না, আগামী ক্লাসে আমার একটু স্পেশালি হচ্ছে মেসেজ করে রাখেন, আগামী ক্লাস তো আমার শনিবারে হবে, এর আগে একটু মেসেজ করে রাখেন, আমি এটা নিয়ে একটা ইয়া দিব আপনাদেরকে। আচ্ছা, তারপর দেখেন দুঃখ, দুঃখ তাহলে কি হবে বলেন তো, দু বিসর্গ যোগ খ, দুঃখ, দেখছেন? কোন শব্দের মধ্যে যদি বিসর্গ যদি হয় তাহলে বিসর্গ সন্ধি, এটা নিয়ে কোনো ঝামেলা নাই।
2 নম্বরে আসেন, র বা রেফ থাকলে সেখানেও বিসর্গ সন্ধি হয়। শব্দের মধ্যে যদি আমার কি থাকে, র বা রেফ যদি থাকে সেটাও বিসর্গ সন্ধি। ধরেন আমি লিখলাম র বা রেফ দিয়ে 2 নম্বরে যদি আপনি দেখেন দুর্যোগ। আচ্ছা এখন বলেন তো এখানে রেফ আছে কিনা? আছে। তাহলে আমাদের কি হয় বলেন তো, দু বিসর্গ যোগ যোগ দুর্যোগ, ঠিক না? এখন দুর্নীতি, রেফ আছে না? দুর্নীতি, তাহলে কি হবে? সহজ, দু বিসর্গ যোগ নীতি। তাহলে এটা নিয়েও আমাদের কোনো ঝামেলা নাই। নিরাকার, র আছে কিনা? তাহলে কি হবে বলেন তো, নি বিসর্গ যোগ আকার, নিরাকার। 3টা বানান একটু ভিন্ন মনে রাখেন, এই 3টা বানানের রুলস আপনার এত রুলস মনে রাখা দরকার নেই। নীরব, নীরস, নীরব, এই বানানগুলোর মধ্যে রয় দীর্ঘিকার, নয় দীর্ঘিকার, বাকিগুলোর মধ্যে রসিকার। এগুলার রুলস আছে, এটার পড়া দরকার নেই, ঠিক আছে? পড়ার মধ্যে এক কোশ্চেনে আরেক কোশ্চেন আসলে মানে কি বলবো আর। 3 নম্বরে আসেন, ঠিক আছে? 3 নম্বরে দেখেন, 3 স থাকলে বিসর্গ সন্ধি, যে কোনো 3টা স, 3 স থাকলেও সেটা কি হইতে পারে? বিসর্গ সন্ধি হইতে পারে। যেমন আমি শব্দটা লিখলাম 3 স দিয়ে, ধরেন আমি লিখলাম কি দেওয়া যায়, নিষ্ঠুর, একটা শব্দ লিখলাম নিষ্ঠুর, তাই কি হয় বলেন তো, নি বিসর্গ যোগ ঠুর, কত সহজ। নিষ্পাপ, তাহলে কি হয় বলেন তো, হ্যাঁ বলেন, নি বিসর্গ যোগ পাপ। কথাটা কি বুঝতে পারছেন? যেমন আমরা বলি না, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, দুস্তর, তাহলে কি হয় বলেন তো, দু বিসর্গ যোগ তর। এভাবেই তো। এখন প্রশ্ন হচ্ছে আমার কোন জায়গায় কোন স হবে, এটা তো জানতে হবে। যে ঠিক আছে আমি তো বিসর্গ সন্ধি পড়লাম, আমার কোন জায়গায় কোন স দিব, আমি সব জায়গায় তো এক স দিলে হবে না, এটাও একটা নিয়ম আছে। এই নিয়মটা হচ্ছে দেখেন, বিসর্গ প্লাস বিসর্গ প্লাস এটা হচ্ছে চ বর্গীয় বর্ণ, চ চিনেন তো, বিসর্গ প্লাস চ বর্গীয় বর্ণ যদি হয় তাহলে সেখানে তালব্যস্য হবে। বিসর্গ প্লাস চ বর্গীয় বর্ণ হলে তালব্যস্য হবে। এরপর আসেন বিসর্গ প্লাস ট বর্গীয় বর্ণ। আচ্ছা তালব্যস্যের উদাহরণ দিই, যেমন দেখেন দু বিসর্গ যোগ চিন্তা, তাহলে এটাকে আমরা কি বলি বলেন তো, দুশ্চিন্তা। দেখছেন তালব্যস্য দিয়ে লিখি কিনা, দুশ্চিন্তা। তারপর দেখেন নি বিসর্গ যোগ চয়, এটাকে আমরা কি লিখি বলেন তো, নিশ্চয়। তালব্যস্য দিয়ে লিখি কিনা, কথাটা কি বুঝতে পারছেন? বিসর্গর পরে যদি চ বর্গীয় বর্ণ যদি হয় তাহলে সেখানে তালব্যস্য হবে। এরপর বিসর্গর পরে যদি ট বর্গীয় বর্ণ হয়, ট, ট চিনেন তো, ট বর্গীয় বর্ণ যদি হয় তাহলে সেখানে হচ্ছে আমাদের মূর্ধন্য স হবে। যেমন আমরা উদাহরণ দেখি, ধরুন লিখলাম নিষ্ঠুর, তাহলে কি হবে বলেন তো, নি বিসর্গ যোগ ঠুর, তাহলে কি হবে বলেন তো, নিষ্ঠুর। কত সহজ দেখছেন? তো দেখেন এই কি দেওয়া যায়, ধনুষ্টঙ্কার, পড়ছেন না ওয়ার্ডটা, ধনু বিসর্গ যোগ টঙ্কার, তাহলে কি হবে বলেন তো, ধনুষ্টঙ্কার। একেবারে সহজ, বুঝা গেছে? বিসর্গর পরে যদি ট বর্গীয় বর্ণ হয় তাহলে সেখানে তালব্যস্য হয়, মানে মূর্ধন্য স হয়। আর 3 নম্বর হচ্ছে বিসর্গর পরে যদি ত বর্গীয় বর্ণ হয়, ত চিনেন তো, ত বর্গীয় বর্ণ যদি হয় তাহলে দন্ত স হয়। যেমন আমি লিখলাম দেখেন কি দেওয়া যায়, নিস্তার, তাহলে কি হবে নিস্তার, দেখেন খুব সহজ, নি বিসর্গ যোগ তার, নি বিসর্গ যোগ তার। বুঝা গেছে বিষয়টা? তারপর দেখেন কি দেওয়া যায়, ধরেন দুস্তর, তাহলে কি হবে বলেন তো, দু বিসর্গ যোগ তর। কথাটা কি বুঝতে পারছেন আমার কথাটা? বিসর্গর পরে যদি তালব্যস্য হয়, ঠিক আছে, বিসর্গ, শুনেন এই যে একটা কোথায় রস্যি হবে কোথায় দীর্ঘ হবে এটা একটা লিস্ট আমি দিয়েছিলাম স্বরসন্ধির ক্লাসে, আপনারা খেয়াল করেন না এইগুলা, মানে পড়ায় যাচ্ছে, পড়তেছেন কি কি পড়তেছেন কি ইয়া করতেছেন কোনো কিছু দেখেন না আর কি। যাই হোক, যেটা বলতেছিলাম, দেখেন বিসর্গর পরে যদি চ বর্গীয় হয় বর্ণ হয় তাহলে সেটা তালব্যস্য হয়, বিসর্গের পরে ট বর্গীয় বর্ণ হলে মূর্ধন্য স হয়, বিসর্গের পরে ত বর্গীয় বর্ণ হলে দন্ত স হবে। এই তো। এখন আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, দেখি আপনাদের কতটুকু মনে আছে। দেখি, শব্দটা আমি লিখলাম নিষ্পাপ, নিষ্পাপ শব্দের মধ্যে কেন আমি মূর্ধন্য স দিছি বলুন, নিষ্পাপ শব্দের মধ্যে কেন মূর্ধন্য স দিছি, দেখি কে বলতে পারেন।
এখানে তো ট নাই, শরীফা আক্তার এখানে তো ট নাই। এই তো দেখছেন, তৎসমর জন্য প বর্গীয় বর্ণ পড়াইছি আনিকা? আনিকা প বর্গীয় বর্ণ নিয়ে কিছু পড়াইছি? আমি তো জানি আপনি আটকাবেন কোথায়, আমার কোশ্চেন তো এই টাইপেরই হবে। আমার কোশ্চেনগুলো তো হ্যাঁ, ইমা ইমা কি যেন একটা বলতে চাচ্ছেন, একটু বুঝায় বলেন। আরে সন্ধি বিচ্ছেদ আপনার হয়েছে, নি বিসর্গ যোগ পাপ, এটা আমি বুঝতে পারছি আপনাদের সন্ধি বিচ্ছেদ দিচ্ছি, আমি মধ্যন্যস দিছি কেন? আমি ওখানে তালব বসে দিলে সমস্যা কি ছিল, বা দন্তস্ব দিতে পারলাম না কেন? কারণটা কি? সত্যবিধান, এই দেখছেন, দেখছেন সত্যবিধানের রুলস পড়াইছিলাম মনে আছে? অ আ ধ্বনি ছাড়া বাকি সব ক্ষেত্রে মূর্ধন্য স পড়াইছিলাম, সত্যবিধানের রুলস মনে আছে? এই দেখছেন, অ আ থাকলে দন্তস্ব, বাকি সব ক্ষেত্রে মূর্ধন্য স। এখন যাদের সত্যবিধান মনে নেই তারা ভুল করবেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে গেল আমাদের, তাহলে বিসর্গর এতটুকু বুঝতে পারছেন তো? এতটুকু বুঝতে পারছেন বিসর্গর, সেটা কি? যে বিসর্গর পরে যদি কি থাকে, বিসর্গ যদি থাকে, অথবা র বা রেফ যদি থাকে, অথবা তিন স্বর কোনো একটা যদি থাকে, তাহলে সেখানে কি হবে? বিসর্গ হবে। আলহামদুলিল্লাহ, আপনারা এগুলা কোনোটাতে আটকাবেন না, এগুলো সবই পারবেন। আপনারা আটকাবেন হচ্ছে এই জায়গাটা নিয়ে, আর আমি আপনাদেরকে এই জায়গাটা নিয়ে জ্বালাবো, যে ওকার থাকলেও বিসর্গ হইতে পারে, ওকার থাকলেও বিসর্গ হইতে পারে। এখন আপনারা কেউ কি বলতে পারবেন যে একটু সংক্ষিপ্তভাবে লিখতে, যে কখন বিসর্গর পরে, বিসর্গর স্থলে ওকার হয়, কখন বিসর্গ বহাল থাকে? কারো কি মনে আছে? হুম, কারো মনে আছে যে কখন ওকার হয়, কখন বিসর্গর জায়গায় বিসর্গ বহাল থাকে? বানানের নিয়ম যখন পড়াইছিলাম বা এগুলা যখন পড়াইছিলাম তখন তো সবই পড়াইছিলাম, কিন্তু এরপর আপনারা ভুলে গেছেন। আপনাদেরকে একটা জরিমানা ফি নেওয়া উচিত, বুঝছেন? এই জন্য আমি কোশ্চেন করি ইচ্ছা মতো, কোশ্চেনের মধ্যে আরো ডিমোটিভেট হন। এই দেখেন, ওকার কখন হয়, আমরা এই রুলসটা পড়াইছিলাম, এই রুলসটা ওকার দিয়ে। এই দেখেন, এই যে বিসর্গর পরে যদি ক খ প ফ তালব্যস্য দন্তস্য যদি থাকে, তাহলে বানানে বিসর্গ বহাল থাকে। বহাল থাকা মানে হচ্ছে বিলুপ্ত হয় না বিসর্গটা। কিন্তু যদি বিসর্গর পরে ক খ প ফ এগুলা যদি না থাকে, তাহলে বানানে ওকার হয়ে যায়। যেমন দেখেন, আমি শব্দটা লিখলাম, দেখেন কি দেওয়া যায়, এই দেখেন, সদ্য বিসর্গ যোগ জাত। এখন দেখেন তো, বিসর্গর পরে কি ক খ প ফ বা এগুলো আছে? নাই। এই জন্য আমরা বানানটা কিভাবে লিখতেছি বলেন তো? সদ্যজাত, এভাবে লিখতেছি, ঠিক না? তারপর দেখেন তিরোধান, খেয়াল করেন, তিরোধান সন্ধি বিচ্ছেদটা কি হবে বলেন তো? তির বিসর্গ যোগ ধান, তির বিসর্গ যোগ ধান, তাহলে কি হবে? তিরোধান। বিসর্গর পরে ক খ প ফ কিছুই নাই, এই জন্য আমরা কি করছি, এটাকে ওকার দিয়ে কনভার্ট করছি। এটা আপনাদেরকে ডিটেলস বোঝানো হয়েছিল। আর এই নিয়মটা আমার বিসর্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক জায়গায় দেখবেন মনোরোগ, দেখেন বিসর্গ সন্ধি বিচ্ছেদ করেন, মনো বিসর্গ যোগ রোগ, বিসর্গর পরে ক খ প ফ কিছু নেই, এই জন্য নর মধ্যে ওকার হয়েছে। কিন্তু দেখেন মনো কষ্ট, দেখেন বিসর্গের পরে ক আছে, এই জন্য বিসর্গটা বহাল আছে। ইতোপূর্বে দেখছেন বিসর্গের পরে প আছে, বিসর্গটা বহাল আছে। কথাটা কি বুঝতে পারছেন? বিসর্গর পরে ক খ প ফ তালব্যস্য দন্তস্য থাকলে বানানে বিসর্গ বহাল থাকবে, অন্যথায় বিসর্গের স্থলে ওকার হবে। এগুলা কিন্তু আপনাদেরকে পড়ানো হয়েছিল, আর আপনারা অনেকেই হয়তো ভুলে গেছেন এটা। ওকে, আচ্ছা, এই দেখেন, এই যে এতক্ষণ যা পড়াইছি এইটাই এখানে দেখছেন, এইটাই এখানে, এই যে দেখছেন, বিসর্গযুক্ত শব্দের মধ্যে সন্ধিবদ্ধ শব্দ, র বা রেফ থাকলে সন্ধিবদ্ধ শব্দ, তারপর তিন স থাকলে সন্ধিযুক্ত শব্দ, এরপর দেখেন ওকার দিয়ে থাকলে গঠিত সন্ধিযুক্ত শব্দ। তা এই হচ্ছে আমাদের আজকের ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। এরপরে একজন একটা কোশ্চেন করছিলেন, কোথায় রস্বীকার হয় কোথায় দীর্ঘ হয়, এটা আপনারা জানেন না। একটু কষ্ট করে দেখাই, এই যে পেজটা, এইটাই হচ্ছে এই রুলস। দেখেন তো আপনাদেরকে স্বরসন্ধি পড়ানোর সময় এটা পড়াইছিলাম কিনা, এটা দেখাইছিলাম কিনা, মনে আছে কারো? স্বরসন্ধি পড়ানোর সময় বলছিলাম না যে কোন বানানটা রস্বীকার, কোন বানানটা দীর্ঘিকার? ঠিক আছে, এই যে এই পেজটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। স্যার মনে না থাকলে আমি কি করতে পারি বলেন? আমি মাজুর, আমার কাজ হচ্ছে পড়ায় দেওয়া, মনে করায় দেওয়াটা তার আমার কাজ। আচ্ছা, আজকের ক্লাস এতটুকু। এবার কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আপনাদের একজনের একটা ভ্যালিড কোশ্চেন পাইছিলাম যে কোন শব্দটা সন্ধির মাধ্যমে না সমাসের মাধ্যমে না ইয়ার মাধ্যমে
এটা মানে বুঝতে পারে না। এটা আমি আগামী ক্লাসের শুরুতে এটা দেখাবো, আগামী ক্লাসের শুরুতেই ইনশাল্লাহ। হ্যাঁ, আর কারো কোনো কোয়েশ্চেন? অনেকে আজকে মনে হয় আমার ক্লাস ফাস্ট করতেছে। বাংলা অনেক কঠিন, কেন জানি এখনো বাংলা অনেক কঠিন লাগে, বুঝি না। একজন লিখছে যে আমি কঠিন করে পড়াচ্ছি নাকি ওনারা কঠিন করে বুঝতে পারতেছে না। বাংলাকে অনেক কঠিন লাগে, ঠিক না? কারণটা কি, মানে কিভাবে পড়ালে সহজ হয়, মুখস্থ করায় দিলে? এইখানেই সমস্যা, প্র্যাকটিস করতেছেন না আপনারা, প্র্যাকটিস হচ্ছে না। আমি যদি এখন যে কোনো একটা কোশ্চেন করি, যে ধরেন সমাজ থেকে যদি একটা ডিপলি কোশ্চেন করি, বা ধরেন কারক থেকে যদি একটা কোশ্চেন করি, অনেকেই পারবেন না আপনারা। অথচ সব কিছু আমরা ডিটেলস পড়াইছিলাম, এগুলো সব ডিটেলস পড়াইছিলাম। আজকের ক্লাসের ব্যাখ্যা না, সন্ধির ক্লাসটায় আগে করছেন দেখা এখন হচ্ছে সহজ লাগতেছে এটাই। তারা কোশ্চেনগুলো কোত্থেকে করে কি জানি, তারা কোশ্চেনগুলো কোত্থেকে করে বলতে পারি না, তবে সামনে যত পরীক্ষাই হোক না কেন সবগুলোই হচ্ছে আপনাদেরকে ফেল করানোর উদ্দেশ্য। স্যার একজন লিখছেন কি এবং কি শব্দের পার্থক্যটা, সোজা কথায় বলি, কোনো শব্দের উত্তর হা বা না দিয়ে দিলে হচ্ছে কি রস্বীকার দিয়ে দিই আমরা। কোনো শব্দের উত্তর যদি হা বা না দিলে বলতে হচ্ছে কি রস্বীকার, বাকি সব ক্ষেত্রে দীর্ঘিকার। আর আমি বললাম তোমার নাম কি রফিক, হ্যাঁ। তুমি কি ভাত খাইছো, হ্যাঁ। তুমি কি বাসায় যাবা, না। কোনো প্রশ্নের উত্তর হা বা না দিয়ে দিতে পারলে রস্বীকার, বাকি সব ক্ষেত্রে কি শব্দটা দীর্ঘিকার, বাকি সব ক্ষেত্রে। হ্যাঁ, মুখস্থবিদ্যা মহাবিদ্যা যদি পড়ে কমন, ইনশাল্লাহ কমন পড়বে। আর আপনাদের এই স্লাইডের মধ্যে আমি স্বরসন্ধির ইয়াটাও দিয়ে দিচ্ছি, স্বরসন্ধির রুলসগুলোও দিয়ে দিচ্ছি আপনাদের এই স্লাইডের মধ্যে। হ্যাঁ, কষ্ট করে যদি সময় পান একটু পড়ালেখা করেন আর কি, কষ্ট করে। যদিও আপনাদের জায়গায় হলে আমি এখনো পড়তাম না, কারণ সার্কুলার যেহেতু দেয় নেই, পড়ার এত ইয়া আসে না। সার্কুলার দিলে তারপর হচ্ছে পড়ার গতিটা ফেরত পাইতাম আমরা, ঠিক না? পরীক্ষা তো নিই আমরা, তো পরীক্ষা নিই তো আমরা। শুধু বাংলার উপর যদি একটা পরীক্ষা নিতেন, কেন? বাংলা তো পরীক্ষা হয়। সরি, আমি নিচে ব্যাখ্যা দিব না, আপনারা যদি না পারেন আমি সলভ করে দিব, আমি বলে দেবো এটা কোথায় আছে। আপনাদের ক্ষেত্রে আমি মানে কি বলবো, ক্ষমা প্রার্থী আপনাদেরকে, আমি রেডিমেড আপনাদেরকে কিছুই করে দিব না। আমি রেডিমেড, আপনারা কোন কোশ্চেনে আটকে যাচ্ছেন সেই কোশ্চেনটা ডিসকাশন গ্রুপে পোস্ট দিচ্ছেন না, কেন আটকে যাচ্ছেন? তখন আমি কি করে দিব, বলে দিব যে এই অংশটা দেখেন, এই অংশটা দেখেন, তাহলে হয়ে যাবে। আপনি নিজের প্রশ্নটা নিজে সলভ করতে না পেরে আপনি আমার উপর ডিপেন্ড করতেছেন, এটা আপনার জন্য ক্ষতিকর। তো এটা আপনার জন্য ক্ষতিকর। এখন আমি যদি একটা ভুল ব্যাখ্যা দিই, আপনি ধরতে পারবেন ব্যাখ্যাটা কি? আমি এই জিনিসটা করব না, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি অন্য টিচার করলেও করতে পারে, আমি কিন্তু করব না। আপনারা কষ্ট করেই হচ্ছে মানে হচ্ছে পড়াগুলো আদায় করতে হবে, মানে পড়াগুলো ইয়ে করতে হবে। আর কোশ্চেন খুব টাফ হয় না, কোশ্চেন ইজি কোশ্চেন হয়। অপশনে দুইটা থাকলে সম বা সম, অপশনে দুইটা থাকলে হসন্তলাটা দিবেন, অপশনে দুইটা থাকলে হসন্তলাটা দিবেন, ঠিক আছে? আর যদি হসন্ত না থাকে তাহলে হসন্ত দিবেন। টপিক ভিত্তিক আপনাদেরকে প্র্যাকটিস শিট দেওয়া হয়েছে, ওগুলো কি সলভ করছেন? টপিক ভিত্তিক প্র্যাকটিস শিট বলেন। আমি আপনাদেরকে যে প্র্যাকটিস শিটের ইয়াগুলো দিচ্ছি, অনেক কোশ্চেন আছে, ওগুলো সলভ করার নাই। মানে রিসোর্স চাইতেছেন আপনারা, কিন্তু মানে পড়ার কাজটা করতে পারতেছেন না। মানে আগে অপশন ভুল হোক, তারপর অপশন, এইগুলো চিন্তা করে না, ওভার থিঙ্কিং করে না যে অপশন ভুল থাকলে কি অ্যান্সার করবো, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এই যে একজন একটা সত্য কথা বলছেন যে এক্সামে ধরতে পারি না কিন্তু পরবর্তীতে মনে পড়ে, এইটাই এক্সাম। জি রাইট, এইটাই এক্সাম। এক্সাম হলে ধরা যায় না, পরবর্তীতে মনে পড়ে, আহা রে এটা তো এটা ছিল। যাক, ভালো থাকবেন। আর ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে লিটারেচার শুরু হবে, লিটারেচার শুরু হবে আপনারা। আর আমি একটা লিটারেচার শিটও দিছি আপনাদেরকে, লিটারেচার একটা শিট দিছি, দয়া করে ওটাকে মুখস্থ করে আসবেন, ওটা মুখস্থ করে আসবেন। ঠিক আছে ভাই, রাগ করেন না আমার কথায়, কষ্ট করে। ঠিক আছে, আমি একটু মানে সোজা কথাটা একটু সোজাই বলে ফেলি আর কি। আপনাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, দোয়া করেন আমার জন্য। আমি আবার আজকে রংপুর চলে যাব। এই